আচ্ছা, অভিমন্যু। আচ্ছা, তুমি প্রথমে তোমার একটা ইন্ট্রোডাকশন দাও, ব্রিফ ইন্ট্রোডাকশন। Good evening, sir. My name is Obhimanyu Bhattacharya. I am from Katwa, Purba Bardhaman. I passed my secondary examination from Katwa Kashiramdas Institution and secured 91.57% of marks. I passed my higher secondary examination from Katwa Kashiramdas Institution and I secured 93.8% of marks. I completed my graduation in civil engineering from Indian Institute of Engineering Science and Technology, Shibpur, and acquired 8.48 CGPA. And currently, I am working in Shapoorji Pallonji and Company Private Limited as a graduate engineer trainee from March 2021. ওকে, তাহলে তুমি, আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে সাপোর্টজি পালনজিতে রয়েছে, তাই তো? জি, হ্যাঁ স্যার। জিটি হিসাবে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো তো, এমনি সাপোর্টজি পালনজি এখন এমডি কে আছেন? স্যার সাইরাস মিস্ত্রি, মিস্টার সাইরাস মিস্ত্রি। সাইরাস মিস্ত্রি। আচ্ছা, ঠিক আছে। তুমি কোন সাইটে পোস্টেড রয়েছো? স্যার আমি রয়েছি হরিণঘাটাতে। ফ্লিপকার্টের একটি ওয়্যার হাউস তৈরি হচ্ছে, সেটার এখন মানে প্রজেক্ট ক্লোজার ফেজ চলছে, হ্যান্ড ওভার ফেজ চলছে, জাস্ট কিছু পেরিফেরিয়াল রোডসের কনস্ট্রাকশন চলছে, সেগুলো বাকি আছে। আমি সেখানে আমার ট্রেনিংটা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে পেরিফেরিয়াল রোডস গুলো হচ্ছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো তো, মানে একটা যখন রোড কনস্ট্রাক্ট হয়, ঠিক আছে, তখন রোড কনস্ট্রাকশনে তুমি একজন বিং অ্যান এক্সিকিউটিভ এক্সিকিউশন ইঞ্জিনিয়ার, তোমার কনস্ট্রাকশন অফ রোডে প্রথম থেকে নিয়ে, ঠিক আছে, কি কি স্টেপ ফলো করা উচিত বা কি কি জায়গা তোমার দেখা উচিত একদম ফ্রম দ্য বিগিনিং অফ কনস্ট্রাকশন অফ দ্য রোড, ইফ ইট ইজ আ ফ্লেক্সিবল পেভমেন্ট, কনসিডার ইট ইজ আ ফ্লেক্সিবল পেভমেন্ট। ওকে স্যার, আমি ধরে নিচ্ছি এটা একটি ফ্লেক্সিবল বিটুমিনাস পেভমেন্ট। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাইওয়ে অ্যালাইনমেন্ট সেটাকে ঠিক করে ডিসাইড করতে হবে, ডিপেন্ডিং আপন দি মোস্ট ইউটিলিটি। যে অ্যালাইনমেন্টটা হলে সব থেকে বেশি সেই পেভমেন্টের ইউটিলিটি হবে। সেকেন্ড, একবার অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেলে সেই অ্যালাইনমেন্টটা অ্যাকচুয়ালি মাটির যে যে জায়গাগুলো দিয়ে গেছে সেখানে একটা রেকগনাইজেশন সার্ভে করতে হবে। অ্যাকচুয়ালি ম্যাপে তো সমস্ত কিছু অ্যাভেলেবেল নয়, যেরকম যে হয়তো যে অ্যালাইনমেন্টটা যে জায়গা দিয়ে গেছে সেখানে হয়তো একটা ছোট একটা জঙ্গল রয়েছে বা কিছু মন্দির বা কোনো মসজিদ রয়েছে, যেটাকে সরাতে হতে পারে অ্যালাইনমেন্টটাকে সেই রাস্তা মানে রাস্তাটাকে সেখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই সমস্তগুলোর পরে যখন আমরা মেইন কনস্ট্রাকশন ফেজে আসবো, তো কনস্ট্রাকশন ফেজে আমাদের প্রথম যেটা তৈরি করতে হবে, যে সেটা যদি একটি ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে হয় তাহলে একটি এমব্যাঙ্কমেন্টের উপরে রাস্তাটিকে তৈরি করতে হতে পারে। তো এমব্যাঙ্কমেন্টটা তৈরির জন্য আমাদের দেখতে হবে যে আশেপাশ থেকে যে যে মাটিটা রয়েছে সেই মাটিটা দিয়ে কি এমব্যাঙ্কমেন্ট বানানো যায়, নাকি মাটিটা আলাদা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতে হবে এমব্যাঙ্কমেন্ট বানানোর জন্য। একবার যখন এমব্যাঙ্কমেন্টটা তুমি এটা কিভাবে চুজ করবে যে সয়েলটা আমার নিয়ারেস্ট থেকে নেব নাকি দূর থেকে নিয়ে আসবো, মানে হাউ ইউ উইল চুজ? Sir, it will depend upon the engineering properties that will be required. Like for subgrade, the minimum CVR value is 30%. If the CVR value the of the nearby soil is less than 30%, then we shall have to decide that the soil have to be transported from somewhere else. সিভিয়ার ভ্যালুর উপর ডিপেন্ড করা অ্যাকচুয়ালি, মানে সিভিয়ার ভ্যালু দেখে কি কেন আমরা ডিসাইড করি সিভিয়ার থেকে? অ্যাকচুয়ালি আমরা যদি ইম্পর্টেন্স দিই স্যার, আমরা যখন ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন করি সাধারণত আজকাল মর্থ কোডটা ইউজ করা হয়। তো সেই মর্থ কোডে ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনের জন্য সিভিআর ভ্যালু এবং কিউমুলেটিভ স্ট্যান্ডার্ড অ্যাক্সেল এই রিগার্ডিং কিছু প্লটিংস দেওয়া আছে। এই প্লটগুলো থেকে আমরা টোটাল থিকনেস অফ কনস্ট্রাকশন বা থিকনেস অফ পেভমেন্ট কতটা হবে সেটা আমরা ডিসাইড করতে পারি। সেই জন্য সিভিআরটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোড কনস্ট্রাকশনের জন্য। আচ্ছা আচ্ছা, তুমি একটা জিনিস বলো, আমরা যখন ধরো এমব্যাঙ্কমেন্টে কনস্ট্রাক্ট করব তখন তো তুমি ধরো মানে কি বলবো, মানে ডিফারেন্ট লেয়ারে কম্প্যাকশন করে তুমি এয়ার ভয়েডসটাকে মিনিমাম করার চেষ্টা করো। হ্যাঁ, মিনিমাম করার জন্য তুমি মানে কি বলবো, মোদ্দা কথা কম্প্যাকশন তুমি করে দিতে পারলে। বাট ফর কনসলিডেশনের জন্য তুমি তোমার মাথায় কি চলবে বা কি ওই ব্যাপারটা তোমার মাথায়, বা তুমি ওটাকে কি কি ভাববে ওটাকে নিয়ে কনসলিডেশন? স্যার, যদি এমব্যাঙ্কমেন্টটা যে সয়েলের উপর বা যে স্ট্রেটার উপর তৈরি হবে সেই স্ট্রেটারে যদি জল যদি খুব বেশি থাকে বা স্যাচুরেটেড যদি স্ট্রেটা থাকে, তো তাহলে সেক্ষেত্রে আমরা কিছু স্যান্ড পাইলস ইউজ করতে পারি বা অথবা জুট ব্যাগস বা কিছু জিওটেক্সটাইল ইউজ করে সেই এমব্যাঙ্কমেন্টটার প্রপার ড্রেনেজ করে মানে ড্রেনেজের জন্য প্রপার পাথ দিয়ে সেটা জলটাকে ড্রেন আউট করে দিতে পারি। আচ্ছা, মানে তুমি ড্রেনেজ পাথটা বাড়াবে তাই বলছো, তাই তো? হ্যাঁ স্যার।
ড্রেনেজ পাথ বাড়ালে কনসলিডেশনটাকে অনেকটা ত্বরান্বিত করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এমব্যাঙ্কমেন্টের স্ট্রেংথ, হ্যাঁ এমব্যাঙ্কমেন্টের যে স্ট্রেংথ হবে, ঠিক আছে, মানে তুমি যে সিবিআই ভ্যালুতে যেটা পাচ্ছ, আমি এবার যদি সিবিআই ভ্যালুকে একটু সরিয়ে রাখি, আমি এমনি যদি সয়েল মেকানিক্স এর অ্যাঙ্গেলে বলি যে এমব্যাঙ্কমেন্টের যে স্ট্রেংথ আসবে সয়েলে বা সাবগ্রেড সয়েলের যে ক্যাপাসিটি আসবে, তো সেইটা কিভাবে ডিসাইড করা যায়? স্যার এমনিতে সয়েলের যত রকম স্ট্রেংথ আমরা বিচার করি না করি, ম্যাক্সিমাম সময়তে আমরা দেখতে পাই যেটা, যে সয়েলটা সাধারণত শিয়ারেই ফেল হয়। তো আমরা এমব্যাঙ্কমেন্টের শিয়ার টেস্টিংটা করতে পারি, যেটা আমরা ট্রায়াক্সিয়াল টেস্টের মাধ্যমে করতে পারি, বা যদি কোহেশন লেস যদি সয়েল হয় তাহলে আমরা সেটা ডাইরেক্ট শিয়ার টেস্টের সাহায্যে করতে পারি। বাট ট্রায়াক্সিয়াল টেস্ট উইল বি অলওয়েজ বি আ বেটার অপশন। তাহলে ডাইরেক্ট শিয়ার টেস্টে তুমি বলেছো কোহেশন লেস সয়েল যদি হয় তাহলে ডাইরেক্ট শিয়ার টেস্ট করবো, তাই তো? হ্যাঁ কেন স্যার। কোহেশন লেস সয়েলের জন্য ডাইরেক্ট শিয়ার টেস্ট করবো? স্যার কারণ কোহেশনলেস সয়েলটা আমরা যেটা জানি যে সাধারণত কোহেশনলেস সয়েলগুলো মানে ড্রেনড হয়, সেগুলোর মধ্যে ভয়েডসের ভলিউমটা বেশি হওয়ার জন্য তার মধ্যে দিয়ে সয়েলটা ইজিলি পারমিয়েট করতে পারে। তো সেই জন্য যেহেতু ডাইরেক্ট শিয়ার টেস্টে আমরা ড্রেনেজটা কন্ট্রোল করতে পারি না, এবং সবসময় ডাইরেক্ট শিয়ার টেস্টে যে টেস্টটাই হয় সেটা ড্রেন টেস্ট হয়, এই জন্য কোহেশনলেস সয়েল থাকলে আমরা ডাইরেক্ট শিয়ার টেস্টের জন্য যেতে পারি। আচ্ছা, মানে তুই বলতে ওটা ওটা একটু বলতে গিয়ে তোমার হয়তো মানে ভাষাটা বলে যে সয়েল ওটা ওয়াটার তাড়াতাড়ি পাস করে যায়, এটা বলতে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা সয়েল বলে ফেলে। এনিওয়ে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে পারবে যে এই যে সিআর টেস্টের যে করা হয়, ল্যাবরেটরি যে টেস্টগুলো করা হয়, যেটার মধ্যে ডাইরেক্ট শিয়ার টেস্ট বা ট্রায়াক্সিয়াল টেস্ট বললে, এগুলো করবার জন্য ড্রেনেজ কন্ডিশনকে মাথায় রেখে কত ধরনের মানে কি বলবো প্রসিডিউরের টেস্টগুলো হয়? স্যার ট্রায়াক্সিয়াল টেস্ট মেইনলি তিনটে প্রসিডিওরে হয়, একটা হয় কনসোলিডেটেড ড্রেনড, একটা হয় কনসোলিডেটেড আনড্রেনড, এবং একটা হয় আনকনসোলিডেটেড আনড্রেনড। এই শেষ যেটা আনকনসোলিডেটেড আনড্রেনড সেটা খুবই কুইকলি হয়, কারণ মানে দুক্ষেত্রেই আমরা আমাদেরকে ড্রেনেজের জন্য খুব বেশি সময় লাগে না, খুব কুইকলি এটা করা যায়। কিন্তু সব থেকে বেশি সময় লাগবে কনসোলিডেটেড ড্রেন এইটার জন্য, কারণ এটার উভয় ক্ষেত্রেই বুঝতে পেরেছি। ড্রেনেজটা লাগবে। ওই ইউ টেস্ট যেটা বললে আনকনসোলিডেটেড আনড্রেনড টেস্ট, এটা কোন প্র্যাকটিক্যাল কোন সিচুয়েশনের জন্য তুমি ল্যাবরেটরিতে ইউ টেস্ট করবে? স্যার আনকনসোলিডেটেড আনড্রেনড এই সিচুয়েশনটা সাধারণত জাস্ট আফটার ফিনিশিং অফ দি কনস্ট্রাকশন, মানে ইনিশিয়াল স্টেবিলিটি এটা যে বিচার করার জন্য আমরা আনকনসোলিডেটেড আনড্রেনড টেস্টিংটা করতে পারি। কারণ একটা স্ট্রাকচার যখন জাস্ট ইনিশিয়ালি যখন কনস্ট্রাক্টেড হয়, তখন সেই মানে যে সয়েল স্ট্রেটাটার উপরে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা ড্রেনড হওয়ার জন্য সম্পূর্ণ সময়টা তখনও সে পায়নি, তার ড্রেনেজটা ওভারঅল লাইফ চলতে থাকবে। 100% কনসলিডেশন তো অত তাড়াতাড়ি হয় না, অনেকটা সময় লাগে সেটার জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, আর আর কিছু কি প্র্যাকটিক্যাল সিচুয়েশন কে মানে একদম মানে কি বলবো মানে মেলানোর জন্য ইউ টেস্ট করা যেতে পারে কি, মানে আরেকটু স্পেসিফিক? স্যার যদি কোথাও কোনো এক্সকাভেশন করা হয় এবং এক্সকাভেশন করার পরে যদি ব্যাকফিলিংটা না করা হয়, সেই অবস্থাটাকে আমরা যদি সিমুলেট করতে অনেক সময় আনকনসলিডেটেড আনড্রেন টেস্টটা করতে পারি। ঠিক আছে, বাট এটা আরেকটু স্পেসিফিক আনসার হওয়া মানে এক্সপেক্ট করেছিলাম। এটা আরেকটু স্পেসিফিক এটা বলা যায় আর কি। হ্যাঁ, মোটামুটি একদম একদম কি বলবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যে ধরুন এই কন্ডিশন হলো, এই কন্ডিশনটা কমপ্লিটলি এটার সাথে মিলে যায়, দ্যাট ইজ ওয়াই উই গো ফর দিস টেস্ট। এনিওয়ে, শোট অফ টেক ইউর টার্ন। আচ্ছা, তোমার নাম অভিমন্যু, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের মহাভারতে একটা ছিল অভিমন্যু। হ্যাঁ স্যার ছিলেন। আচ্ছা, বেশ। তো তার সম্পর্কে কি জানো? স্যার তিনি অর্জুনের পুত্র ছিলেন। তিনি একজন খুবই বীর যোদ্ধা ছিলেন, যিনি চক্রব্যূহতে কিভাবে ঢুকতে হয় সেটা তো জানতেন, কিন্তু কিভাবে বেরোতে হয় সেটা জানতেন না, যার জন্য তিনি চক্রব্যূহতে ঢুকে সপ্তরথীর হাতে বধ হয়ে নিহত হন। আচ্ছা, উনি যুদ্ধে কত নম্বর দিনে নিহত হয়েছিলেন অ্যাকর্ডিং টু মহাভারত? স্যার এটা আমার ঠিক জানা নেই। জানা নেই। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি সংবিধানের প্রিয়াম্বলটা পড়েছো, মানে প্রস্তাবনা যেটা সংবিধানের? হ্যাঁ স্যার, এই রিসেন্টলি পড়া হয়নি, তবে হ্যাঁ যখন 9-10-এ যখন ছিলাম তখন কনস্টিটিউশন চ্যাপ্টারটাতে তো পড়েছিলাম। আচ্ছা, বেশ। আমি তোমাকে প্রিয়াম্বলটা বলতে বলছি না, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি ওখানে ভারতকে কি ধরনের কান্ট্রি হিসাবে বলা আছে? সেকুলার ডেমোক্রেটিক। স্যার এটা আমার এই মুহূর্তে একদম মনে নেই। বাংলাতে বলতে পারবে?
সেকুলার বলতে ধর্মনিরপেক্ষ। স্যার এই জিনিসটা স্যার আমার এই মুহূর্তে একদম মনে পড়ছে না। আচ্ছা, ডেমোক্রেটিক কথাটা তুমি বললে, ডেমোক্রেটিক কান্ট্রি কাকে বলে বলতে পারবে? মানে স্যার কি যে ধরনের country? স্যার যে দেশে সরকার সেই দেশের মানে প্রজাদের দ্বারা নির্বাচিত হয়। আচ্ছা বেশ, সে দেশের প্রজাদের দ্বারা নির্বাচিত হয়, ঠিক আছে, ঠিকই বলেছো। আর কিছু? এবং প্রত্যেকের একটি নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার থাকে, সেই ভোটাধিকার সে প্রয়োগ করে নির্বাচিত করতে পারে, সেটা লোকাল বডি সরকারি হোক বা জাতীয় স্তরের সরকারি হোক। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তোমাকে টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করি কিছু। তোমার পছন্দের সাবজেক্ট কি? স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, শুধু এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং না আর কিছু? স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। আচ্ছা বেশ, আচ্ছা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বলি, গ্রিন বিল্ডিং বলতে কি বোঝো? স্যার গ্রিন বিল্ডিং বলতে আমরা সেই সমস্ত বিল্ডিং গুলোকে বুঝি যে বিল্ডিং গুলোর ভিতরের যে পরিবেশ বা অ্যাটমসফিয়ার, সেটা সেই বিল্ডিং নিজে স্মার্টলি কন্ট্রোল করতে পারে, বা সেই বিল্ডিং এর ভিতরের যেটা আবহাওয়া, যেটা অ্যাটমসফিয়ার যেটা হবে, সেটা ওই বিল্ডিং এর ভিতরে কিছু স্পেসিফিক সিস্টেমস ইনস্টল থাকে যেগুলোর মাধ্যমে সেটা কন্ট্রোল করা যেতে পারে। আচ্ছা, ঠিক বললে কি? হ্যাঁ স্যার, এটা আমি এক জায়গায় পড়েছিলাম এই বিষয়টা সম্পর্কে। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, ড্রিঙ্কিং ওয়াটারে টিডিএস এর লেভেল কি হওয়া উচিত? স্যার টোটাল ডিজলভ সলিড অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 600 মিলিগ্রাম পার লিটার, আর কজ ফর রিজেকশন হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল তোমার পছন্দের সাবজেক্ট বললে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে তুমি বলো তো, হোয়াট ইজ ডাক্টিলিটি? Sir, ductility is a property of material by virtue of which material can go up to large plastic strains before before fracture occurs. আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা বিম ডিজাইন করতে বললাম, both in limit state method and in working stress method. Yes, sir. তো তুমি আমাকে বলো, কোন মেথডে বিমটার ক্রস সেকশনাল এরিয়া বেশি আসবে আর কোন মেথডে পার্সেন্টেজ অফ স্টিল বেশি আসবে? স্যার ক্রস সেকশনাল এরিয়া সবসময় বেশি আসবে ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে, কারণ ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে পারমিসেবল স্ট্রেসের ভ্যালুগুলো আমরা অনেকটাই আন্ডার এস্টিমেট করি, সেই জন্য মেটেরিয়াল প্রপার্টিটাকে, সেই জন্য এরিয়া অফ ক্রস সেকশনটাকে সবসময় বেশি প্রোভাইড করতে হয়। আর পার্সেন্টেজ অফ স্টিলটা তো ডিপেন্ড করবে সেই যে ক্রস সেকশনটা আমরা প্রোভাইড করব সেটাকে আমরা অবভিয়াসলি আন্ডার ইনফোর্স হিসাবেই ডিজাইন করব, বোথ ইন কেস অফ ডব্লিউএসএম অ্যান্ড এলএসএম। তো সেই আন্ডার ইনফোর্স হিসাবে ডিজাইন করার সময় যেটা এএসটি লিমিটিং যেটা হবে তার থেকে সবসময় কম এএসটি আমরা প্রোভাইড করব। তো ঠিক আছে, তুমি যে বললে যে আমরা ম্যাটেরিয়াল স্ট্রেংথকে আন্ডার এস্টিমেট করি, ইয়েস স্যার। কোথায় আন্ডার এস্টিমেট করি বললে? লিমিট স্টেটে না ওয়ার্কিং স্টেটে বললে? ওয়ার্কিং স্ট্রেস মেথডে। ওয়ার্কিং স্টেটে আন্ডার এস্টিমেট করি বলতে, ঠিক আছে বেশ। আমরা কি বোথ কংক্রিট অ্যান্ড স্টিল দুটোর ম্যাটেরিয়াল প্রপার্টি কি আন্ডার এস্টিমেট করি? স্যার হ্যাঁ, যেরকম ওয়ার্কিং স্ট্রেস মেথডের ক্ষেত্রে আমরা সিগমা সিবিসি সেটাকে আমরা ধরি, মানে সিগমা সিবিসি মানে হচ্ছে পারমিসিবল স্ট্রেস ইন কম্প্রেশন ডিউ টু বেন্ডিং, সেটাকে আমরা ধরি এফসিকে বাই 3, এবং যেটা স্টিলের স্ট্রেস সেটাকে আমরা ধরি 0.55 এফওয়াই এর কাছাকাছি, যেটা লিমিট স্টেট মেথডে আমরা ধরি 0.87 এফওয়াই। আর কংক্রিটে কি ধরি? স্যার কংক্রিটে আমরা ধরি সেটা 0.67 এফসিকে, এবং সেটার সঙ্গে আরো একটা 1.5 এর ফ্যাক্টর অফ সেফটি জুড়ে দেওয়া হয়, দিয়ে মোট মিলিয়ে 0.45 এফসিকে। না তাহলে মানে আমি বলতে যাচ্ছি যে কংক্রিটের ওয়ার্কিং স্ট্রেস মেথডে কংক্রিটে কি কম ধরা হয় পারমিসিবল স্ট্রেস? হ্যাঁ স্যার, এফসিকে বাই 3 মানে অলমোস্ট 0.33 এফসিকে, আর সেটাই আমরা এখানে যখন ধরছি যে লিমিট সেট মেথডে যখন ধরছি সেটা হয়ে যাচ্ছে 0.45 এফসিকে, অর্থাৎ ডব্লিউএসএম এর থেকে বেশি। আচ্ছা, তুমি বলো, ট্রাসে আমরা অনেক সময় একটা জিরো ফোর্স মেম্বার ইউজ করে থাকি, তাই তো? হ্যাঁ স্যার। জিরো ফোর্স মেম্বারটা কোনো ফোর্স আছে? সে জিরো ফোর্স মেম্বারটাতে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো থাকে,
রেজাল্টেন্ট ফোর্সটা জিরো থাকে তার মানে এটা নয় যে জিরো ফোর্স মেম্বারটার মধ্যে কোনো ফোর্সই নেই, সেটাতে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করে, সেটাতে অ্যাকচুয়াল নেট ফোর্সটা জিরো হয়, সেই জন্য সেটাকে জিরো ফোর্স মেম্বার বলি। তো সেই মেম্বারটাতে তুমি বলছো ফোর্স আসে? হ্যাঁ স্যার। সেই মেম্বারটা ফোর্স নেয়, লোড নেয়? হ্যাঁ হ্যাঁ, লোড নেয়। লোড নেয় মানে সেটাতে রেজাল্টেন্ট যে ফোর্সটা সেটা জিরো হয়, সেটাতে ইকুয়াল অ্যান্ড অপোজিট নেচারে দুটো ফোর্স অবশ্যই আসে, কিন্তু সেই ফোর্স দুটো অপোজিট নেচারে হওয়ার জন্য একে অপরকে ক্যান্সেল করে দেয়, নেট ফোর্সটা জিরো হয়। সেই মেম্বারটা না দিলে কি অসুবিধা হতো? স্যার সেই মেম্বারটা যদি না দেওয়া হয় তাহলে ওই যে ইকুয়াল অ্যান্ড অপোজিট যে দুটো ফোর্স আসছে সেই ফোর্স দুটোর জন্য কোনো মানে ফোর্স দুটো ডিস্ট্রিবিউট হওয়ার জন্য কোনো পাথ পেত না। তো যে জয়েন্টটাই ওই যে জয়েন্ট দুটোতে মেম্বারটা হয়তো কানেক্টেড, সেই জয়েন্ট দুটো ফেল করে যেতে পারে। আচ্ছা, আমরা যখন স্টিলের স্ট্রেংথ টেস্ট করি টেনশনে যখন আমি ইউটিউবে মেশিনে যখন একটা স্টিল বার মাইট স্টিল বার যখন টেস্টটা চেক করি, তখন at the time of failure there একটা কাপ এন্ড কোন ফর্মেশন হয়। হ্যাঁ স্যার। তো ওইখানে শেপটা কেন কাপ এন্ড কোন ফর্মেশন হয় একটু বলতে পারবেন? স্যার কাপ এন্ড কোন ফর্মেশন হয় এবং অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রিতে। এর কারণটা হচ্ছে স্টিল হচ্ছে বেসিক্যালি একটা ডাকটাইল মেটেরিয়াল, সো ডাকটাইল মেটেরিয়াল ইজ জেনারেলি উইক ইন শিয়ার অ্যান্ড ইট ফেলস ইন শিয়ার অলসো। সো আমরা যদি ইউনিঅ্যাক্সিয়াল টেস্টের যদি রেজাল্টগুলোকে প্লট করি তাহলে হচ্ছে আমরা এটা দেখতে পাবো যে যদি একটা বডিতে ইউনিঅ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কোনো একটা অবলিক প্লেনে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হয় -σ/2 sin 2 থিটা। তো এই -σ/2 sin 2 থিটাটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। তো এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হওয়ার জন্য sin 2 থিটা, দি ভ্যালু অফ sin 2 থিটা শুড বি 1, or that is to say the theta p should be equal to 45 ডিগ্রি। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে 45 ডিগ্রিতে ফেলিয়ার প্লেনটা মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা ওখানে আসবে, তো 45 ডিগ্রিতে আনত থাকবে। তো সেই জন্য কাপ এন্ড কোন ফরমেশনটা হয় যেটাতে অ্যাঙ্গেলটা ফর্ম হয় 45 ডিগ্রি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমি একটা জিজ্ঞেস করি, আমি বলছি কোনো একটা বিমের শিয়ার স্ট্রেংথ ক্যাপাসিটি কি সেই বিমটার উপর কোনো অ্যাক্সিয়াল লোড আছে কিনা তার উপর ডিপেন্ড করতে পারে? হ্যাঁ স্যার, ডিপেন্ড করতে পারে। কিভাবে ডিপেন্ড করতে পারে? স্যার যদি কম্প্রেসিভ লোড হয় তাহলে কি হবে, আর টেনসাইল লোড হলে কি হবে? স্যার যদি কম্প্রেসিভ লোড হয় তাহলে সেই বিমটার শিয়ার স্ট্রেংথ বাড়বে, একটা লোড ফ্যাক্টর দিয়ে সেটাকে বাড়ানো হয় যেটা IS 456 এ বলা আছে। আমার এই মুহূর্তে ওটার যেটা ইয়েটা আছে, ফর্মুলাটা যেটা দেওয়া আছে সেটা আমার এই মুহূর্তে পুরোপুরি মনে নেই, বাট একটা ফ্যাক্টর দিয়ে বাড়ানো হয়। তো কম্প্রেসিভ লোড যদি অ্যাপ্লাই করা হয়, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড যদি হয় তাহলে সেক্ষেত্রে বিমের শিয়ার স্ট্রেংথটা বাড়বে, এবং যদি টেনসাইল হয় তাহলে সেটা কমবে। বেশ, আমি জানতে চাচ্ছি তুমি এটাকে এক্সপ্লেন করতে পারবে কেন বাড়ে কম্প্রেশনে আর টেনশনে কেন কমে? স্যার যদি কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোড যদি অ্যাপ্লাই করা হয় একটা বিমের সেকশনের উপরে, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে বিমটার মধ্যে যে কংক্রিটের যে কনফাইনমেন্ট, সেই কনফাইনমেন্টটা আরো বাড়তে পারে, সেটার জন্য আরো এক্সট্রা কিছু পরিমাণ শিয়ার লোড সেটা নিতে পারে। আচ্ছা বেশ, ঠিকই আছে, ঠিকই বলেছো মোটামুটি। ঠিক আছে, তোমার সঙ্গে অনেকটাই কথা বললাম। ঠিকই আছে, তোমার প্রিপারেশন খুব একটা খারাপ নেই, কিন্তু তুমি ওই আমি অ্যাকচুয়ালি তোমাকে যে ওই ওয়ার্কিং স্ট্রেস আর লিমিট স্টেটের ডিজাইনের ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম, তখন আমি শুনতে পাচ্ছিলাম না ভালো করে, কিন্তু তুমি ওটা পুরোপুরি ঠিক বলনি, ওটা একটু দেখে নেবে ভালো করে। আচ্ছা ঠিক আছে, ওই ব্যাপারটা একটু ভালো করে সেটা দেখে নেবে, দরকার হলে নিজে একটা করবে, একটা বিম অ্যান্ড একটা কলাম সেকশন নিজে বোথ ওয়ার্কিং স্ট্রেসে ডিজাইন করবে অ্যান্ড লিমিট স্টেটেও ডিজাইন করবে, দেখে নিজেই কম্পেয়ার করে নেবে। ঠিক আছে, আমি তোমার আনসার করে ভালো করে শুনতে, বাবার কল ঢুকছিল মেইনলি বারবার, ওই জন্য মনে হয় শুনতে পাচ্ছি। স্যার আমি কি আরেকবার বলার চেষ্টা করবো, এখন শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তুমি পুরো, আমি যেটুকু শুনেছি তুমি পুরোটা ঠিক বলনি, আমাদের অ্যাকচুয়ালি আরেকজন ক্যান্ডিডেট অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আচ্ছা আচ্ছা, তুমি একটু নিজে ভালো করে পড়ে একটু স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে স্যার। আমি তোমার ঠিকই আছে, বিভাজন খুব একটা খারাপ নেই। ঠিক আছে স্যার, কেমন হলো সেটাও জানিও। ঠিক আছে স্যার, বেস্ট অফ লাক। হ্যাঁ অরূপ বল। হ্যাঁ ওকে, মানে মোটামুটি তোমার সাথে যেটুকু কথা হলো বোঝা গেল মোটামুটি প্রিপারেশন তোমার আছে, খুব একটা খারাপ নেই। বাট হচ্ছে যে দেখো আমরা যেহেতু তুমি তোমার ফেভারিট সাবজেক্ট এনভায়রনমেন্ট বলেছো, এবার ঘটনা হচ্ছে যে এনভায়রনমেন্ট নিয়ে আমি বা ও দুজনের মধ্যে কেউ খুব একটা বেশি পণ্ডিত লোক নয়, বুঝতে পারছো? আমাদের সাবজেক্টগুলো একটু আলাদা। তো যে কারণ কিন্তু তুমি যখন ওখানে পিএসসি তে ইন্টারভিউ দেবে, এটা হতেই পারে যে এনভায়রনমেন্টের কোনো স্পেসিফিক লোক থাকবে, ঠিক আছে? সে কিন্তু তোমাকে সেই জায়গাটা খুব ভালো করে ধরবে। এবার
যদি এরকম হয় অনেকবার যে এনভায়রনমেন্টের লোক নেই, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি যে একটা সাবজেক্ট বলছো সেইটাকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে, মানে অলওয়েজ দেয়ার শুড বি টু সাবজেক্ট, যেন দুটো থাকে এবং দুটোর প্রিপারেশন যেন আপ টু দ্য মার্ক থাকে। কেন কি এটা হতেই পারে, তাহলে তুমি বললে হয়তো একটা সাবজেক্ট যেই সাবজেক্টের লোক নাও থাকতে, এনভায়রনমেন্টের লোক নাও থাকতে পারে, স্ট্রাকচার সয়েল এগুলো লোক থাকেই আর কি সাধারণত, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এইটুকুই মোটামুটি প্রিপারেশন আছে, আর একটু ভালো করে পড়ে যায় যতটা বেস্ট তোমার পক্ষে দেওয়া যায়, আদারওয়াইজ ইটস ওকে, ঠিক আছে। বেস্ট অফ লাক আমার তরফ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন আমি অনেক জায়গাতে ফেস করেছি, যেটা বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ইন্টারভিউটার জন্য অনেক জায়গায় অনেকে করছে প্রশ্নটা, যে এরকম যে ইন্টারভিউতে যদি আমাকে এই প্রশ্নটা করা হয় যে ধরো এরকম কোনো সিচুয়েশন এলো যেখানে তোমাকে কোথাও একটা আনএথিক্যাল কোনো একটা জায়গাতে তোমাকে সিগনেচার করতে হবে, তো সেই সিচুয়েশনটাকে তুমি কিভাবে ট্যাকেল করবে? তো স্যার এইটার উত্তরটা মানে আমি কিভাবে প্রসিড করবো স্যার, আমার কোনো মানে আইডিয়া পাচ্ছি না সেভাবে। তোমার কি মনে হয়, তোমাকে যদি এরকম ফেলায় তুমি কি করবে? স্যার আমি তো অবভিয়াসলি যেটা মানে যেটা আইন বিরোধী কাজ, তো আমি সেটা অবশ্যই করতে পারবো না। তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু স্যার আমাকে এইভাবেও জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যদি সইটা না করো তাহলে তোমার জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। না, সই না করলে তুমি কি করে, কেন জেলে যাবে? মানে স্যার আমাকে প্রশ্নটা এভাবেই করা হয়েছে। সই করলেই বরং জেলে যাওয়ার সম্ভাবনা হতে পারে, না করলে তুমি আমার মনে হয় একটা সিম্পল আনসার দেবে যে আমি ফর দ্য পাবলিক ইন্টারেস্ট যেটা ভালো হয় সেটা করবো। আর আরেকটা জিনিসও তুমি মানে বলতে পারবে যে দেখো এরকম বলা যেতে পারে যে আর কি গভর্নমেন্টে না মানে একজন পার্সনই আলটিমেট এরকম না, গভর্নমেন্টের পুরো স্ট্রাকচারটা একটা চেনে হয়, ঠিক আছে। এখানে প্রত্যেকটা চেনে প্রত্যেকটা পার্সন থাকে আর কি। ইউ আর নট দ্য অনলি ওয়ান যে যার সিগনেচারে সবকিছু হয়ে যেতে পারে, এটা কোনো একজন পার্সন সিগনেচার হয় না, এক্সেপ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তবুও সেটা হয় না, ঠিক আছে। এখানে গভর্নমেন্টের স্ট্রাকচারটা এরকম করে করা হয়েছে যেখানে অনেকগুলো আই থাকে, ঠিক আছে। ফলে তুমি যদি ভুলও করো ডেফিনেটলি কোনো না কোনো আই থেকে সেটা ধরা পড়ে যাবে, ঠিক আছে। আর একসাথে কমপ্লিট স্ট্রাকচার করাপ্টেড হবে এটা এক্সপেক্টেড নয়, কখনোই নয়। আই থিঙ্ক এটা তোমার বেস্ট আনসার, এরকম টাইপের বললে তোমার মনে হয় অনেকটা না এদিকও গেল ওদিক গেল, বুঝতে পারছি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। কেন কি গভর্নমেন্ট একদম কিন্তু কমপ্লিট চারিদিক অনেকগুলো আই থাকে, তুমি একা ফল্ট করে বেরিয়ে যেতে পারো না। এটা তো ঠিকই আছে, আর আমার মনে হয় তোমার সিম্পল আনসার হবে যে পাবলিক ইন্টারেস্টের জন্য যেটা বেস্ট হবে আমি সেটা করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তুমি কেটে দাও।